তাহলে ক্যাপসুলটা আমি নেওয়ার পরে কি করব, আমি এখানে কম্পার্টমেন্ট আছে, এই কম্পার্টমেন্টটা ভিতরে চাপ দিয়ে দেখবেন যে চারটা করে 8টা পিন বের হচ্ছে। তার মানে কি হলো, যদি আমি এটার ভিতরে দিয়ে চাপ দেই, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে কি হবে, এটা 8টা ছিদ্র হয়ে যাবে, 8টা ছিদ্র। হ্যাঁ, তাহলে আমরা রোগীদেরকে বলবো যে আপনি এভাবে ধরে নিয়ে এরকম দুটো চাপ দিবেন, ব্যাস হয়ে গেল। একটা চাপ দিলেই হয়ে যায়, তারপরে একটু সিকিউরিটি আর কি, দুটো চাপ দেওয়ার পরে অনেকে কি করে, এটা ধরে এভাবে টান, এটা হবে না, অনেকে এইভাবে টান, তাহলে ঘাটটা একটু উঁচা করতে হবে, ঘাটটা একটু উঁচা, বেশি উঁচা না, এরকম না, হ্যাঁ একটু নর্মাল উঁচা আর কি। হ্যাঁ, তা একটু উঁচা করবেন, কিন্তু ধরতে হবে এইখানে। এবং এটা যখন ছিদ্র হয়ে গেল তখন আর এরকম করা যাবে না, বুঝতে পারছেন? তখন আর এরকম করা যাবে না। অনেক সময় কি করে, ক্যাপসুল ঢুকানোর পরে চাপ দেওয়ার আগেও এরকম করে, তাও করা যাবে, তাহলে কম্পার্টমেন্ট থেকে ওষুধটা বেরোয় আসলো। ক্যাপসুল ঢুকানোর পরে আর লাড়াচাড়া করা যাবে না, জাস্ট মুখটা আটকায় নিয়ে দুটো চাপ দিতে, চাপ দেওয়ার পরে শ্বাস ফেলবেন, ফেলার পরে এটা মুখে ঢুকাবেন। হ্যাঁ, কি করলাম, হ্যাঁ এটা ঢুকাবেন, ঢুকানোর পরে এই যে দেখেন এখন এরকম থাকলো। হ্যাঁ, জাস্ট এই এরকম না, আর মুখটাও এরকম না, এরকম না, এই ভিডিও পুরাটা দিতে হবে। অনেকে এখন দিলে টান দিলে মুখের পুরো পাউডার মুখের মধ্যে চলে আসে, অনেক রুগী এরকম এই ভুলটা করে। তাহলে ব্যাস জোরে টান দিতে হবে। এটা কি বলে, কি সাউন্ড বলে এটাকে? র্যাটলিং সাউন্ড। এই যে র্যাটেল স্নেক আছে না, র্যাটেল স্নেকে দেখবেন না ন্যাশনাল জিওগ্রাফিতে ক্রররত করে আওয়াজ করে, যে মানে এই র্যাটলিং সাউন্ড হওয়া মানে হচ্ছে যে আপনার ওষুধটা লাংসে পৌঁছাইছে, মানে এইটার রোলিংটা ঠিক মতো হয়েছে, হওয়ার ফলে আপনার ওষুধটা। তারপরেও আপনি কি করবেন, রোগীকে বলবেন যে আবার চেক করো, চেক করে দেখো যে ভিতরে কোনো ওষুধ আছে কিনা। যদি দেখে যে ওষুধ নাই, তার মানে তার ড্রাগটা গেছে পুরোপুরি। এরপরে কি করতে হবে, বলে দিতে হবে যে এটাকে কিন্তু খুব সাবধানে ডিসপোজ করবেন, মানে কি ফালানোর সময় এমনভাবে ফালাবেন যে বাচ্চা যাতে রিচের ভিতরে না থাকে, কারণ ওরা কানের মধ্যে ঢুকাবে, নাকের মধ্যে ঢুকাবে। হ্যাঁ, সো বাচ্চারা তো এই আছে, কিছু পাইলে আমাদের কাছে প্রায় বাচ্চা আছে নাকের মধ্যে একটা ওই কি কয় সোনা বুটে কি জানি কয়, হ্যাঁ মটরশুটি ঢুকায় নিয়ে আসে, এবং ওগুলা ভিতরে ঢুকে আরো ফুলে যায়, খুব মুশকিল হয়, হ্যাঁ খুব মুশকিল হয়। তো এই জন্য মুশকিল। তাহলে এখন তাহলে বলেন, পেশেন্টের জন্য আমি একটা রোগীর ওদিন দিছিলাম ফেসবুকে, খেয়াল করছেন কিনা, ওই রোগীটার জন্য বেস্ট ছিল হচ্ছে ডাইপোডার ইনহেলার। কয়েকটা কারণে বেস্ট। এক হচ্ছে সে চুপি সেটা ক্যাপসুলই তো, এটা তো ক্যাপসুল, সেটাকেও মাইন্ড করবে না, আর ডিভাইসটা সে একটু ঢুকে রাখবে, তারপরে সে তার সুবিধা মতো ডিভাইসটা একটা টান দিয়ে রেখে দেবে। ভালো ছেলে যদি রাখে, জিপো যেমন রাখে না, জিপোর মতো সুন্দর স্টাইল, হ্যাঁ সুন্দর স্টাইল, হ্যাঁ তো এটা রাখা যায়। তো এরকম ও বলতেছে, বুঝছেন, জিপো মানে লাইটার, মানে যারা রাখে, মানে এক সময় হ্যাঁ, তো যা ওরা জিপো দিয়ে লাইটার আর কি, আমারও ছিল দুটো। আর এটা হচ্ছে যে ওরে বাবা, তখন একটা জিপো কিনছিলাম, দুটো ছিল, একটা ছিল একদম খুবই এক্সক্লুসিভ। তো যাই হোক, এটা আপনি এই ডিভাইসটা সহজে লুকিয়ে রাখা সম্ভব। অনেকে ক্যাপসুলে মাইন্ড করে না, বুঝে না, আর ইনহেলার দেখলেই অনেকে খুব ভয় পায়, আতঙ্কিত হয়ে যায়, মনে করে যে এটা সাংঘাতিক ব্যাপার, কি না কি। সো ডায়াবেটিক ইনহেলার ওইসব ক্ষেত্রে সিচুয়েশন, যেমন বিভাগীয় কমিশনার যেমন স্যারের কাছে গেছে, যে বলে যে দেখেন আমি তো আসলে অনেক বড় তারা সে বড় ঢাকার সব ডাক্তার দেখা গেছে, আপনার কাছে আসলাম, তো আসলে এই ইনহেলারটা আমি ব্যবহার করতে চাই না, আমাকে কোনো ইয়ে আছে, অন্য কোনো ইয়ে আছে? স্যার বলে কি হ্যাঁ আছে তো। আছে নাকি? হ্যাঁ, উনি খুব ইন্টারেস্টেড। কি? যে একটা ক্যাপসুল, এই ক্যাপসুল দিই করবেন, তো এই ক্যাপসুলটা খাওয়া লাগবে না, তাই এটা জাস্ট একটা ইয়ে আছে, ওর ভিতরে ঢুকে না। না না ঠিক আছে, হ্যাঁ, তার মানে উনি ইনহেলার ব্যবহার করবেন না, তো ক্যাপসুলে উনি স্যাটিসফাইড। এই জন্য এটা নির্ভর করে হচ্ছে পেশেন্ট। এই যে আমরা বললাম যে টেইলারিং, কাউন্সিলিং, রুগীর সাথে কথা বলে নিয়ে সে কোনটা পছন্দ করে। আবার অনেক রুগী আছে, যেমন ওদিন আমার একটা পেশেন্ট, সে আসার পরে সে তার সব কিছু ঠিক ছিল, আমি পিক ইনস্পিরেটর ফ্লো করে দেখছি তার ভালো, তো তাকে যখন কিনায় আনাইছি এরপরে, তো আমার একটা নতুন অভিজ্ঞতা হলো, সে টান দিয়ে কাশি শুরু করে, কাশতে মন করে, টান দিলেই কাশে, কাশতে তার জন্য তো এটা সুইট হচ্ছে, তো তাকে আর এটা দিইনি, বুঝতে পারছেন? এরকম অনেকে সহ্য করতে পারে, অনেকের কাশি হয়, হ্যাঁ, অনেকে মানে ঠিক মতো টানতে পারে না। সো আমরা যদি চেক করে দিতে পারি, হ্যাঁ আছে, হইতে পারে, এগুলো তো অনেকের সাইকোলজিক্যাল প্রবলেম আছে, অনেকের হয়
ডায়োজেনাস, কিন্তু এটার সঙ্গে কি ডায়োজেনাসের সম্পর্ক হ্যাঁ, আছে? এটা উপায়। এখন সামনে রমজান আসতেছে, রমজানে কিন্তু আপনার রোজা রেখে কিন্তু এই জিনিসটা ব্যবহার করা যায় না, এখানে গ্লুকোজ আছে, বুঝতে পারছেন তো? রোজা রেখে আপনি এটা ব্যবহার করবেন। ইনহেলার ইউজ করা যাবে, তবে এখানে আমি বলি রোজা রেখে আপনার আইসিএস এর কোনো এমার্জেন্সি ইউজ নেই। আমার কথা শুনেন, ইনহেলার কর্টিকোস্টেরয়েডের কোনো এমার্জেন্সি কোনো রোল নেই। তাহলে দুই বেলা রোগী কন্ট্রোলে থাকলে তার তো আর ব্যবহার করা লাগতেছে না। কিন্তু যদি ইনকেস সমস্যা হয় তাহলে জীবন রক্ষা করার জন্য সব কিছু যায় আছে। তবে সেক্ষেত্রে বলবো আপনি ক্যাপসুলটা না দিয়ে ইনহেলার করবেন। আর যদি পেশেন্টের আসলে অ্যাকুইট কন্ডিশনে থাকে তখন আর রোজা রাখতে হাদিসে বলে নেই। হাদিসে বলছে কি যে আপনি আগে সুস্থ অবস্থায় রোজা রাখবেন। অসুস্থ লোকের জন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অসুস্থ লোকের কোনো রোজা নাই, অসুস্থ লোকের কোনো রোজা নেই, বুঝতে পারছেন? তাহলে এটা ইউজ করলে রোজা ভাঙবে না। রিলিভার ইউজ করলে রোজা ভাঙবে না। কোনো ইনহেলার ব্যবহার করলে আসলে রোজা ভাঙবে। কিন্তু ইনহেলার যেটা আমরা আইসিএস, এটা তো ইমার্জেন্সি ইউজ নাই। তাহলে এটা আমি অবশ্যই তো আমি দুই বেলা ব্যবহার করবো, সকালে এবং বিকেলে, মানে ইফতারের পরে করলাম, সেহরির সময় করলাম, হয়ে গেল। তাহলে এই একটাই ইনহেলার আমার ব্যবহার করে লাগতে পারে। এটা লাগতে পারে মানে হচ্ছে আমার সমস্যা হয়েছে। আর এই সমস্যা হলে মানে আপনার এক্সাজারবেশন আছে বা আপনার একটা কন্ডিশন খারাপ আছে, এক্ষেত্রে রোজা ভাঙবে না। আর যদি দেখা যায় অবস্থা বেশি খারাপ, তখন ট্যাবলেট খাওয়াই দিতে হবে, খাওয়া দিলে রোজার সাথে সাথে ভেঙে যাবে, কিন্তু কোনো অসুবিধা নেই, এর জন্য আল্লাহ কোনো গুনাহ দিবে না। হ্যাঁ বলেন। আসলে এটা ইয়ান একটা স্টেরয়েড রিলেটেড। হ্যাঁ, কিছু পেশেন্ট আছে জোরে বলেন। কিছু পেশেন্ট আছে আনকন্ট্রোল ডায়াবেটিস বা হাইপারটেনশন, এক্সিলেন্ট, বা প্রেডিসন খেলে ফুলে যায়। সেক্ষেত্রে কি আমরা প্রেডিসনের পরিবর্তে অন্য স্টেরয়েড ইউজ করা যাবে কিনা, এটা খুব ভালো কোশ্চেন করছেন। আসলে প্রথম কথা হচ্ছে ডায়াবেটিসের ক্ষেত্রে আমরা বলছি যদি পেশেন্টের এক্সাজারবেশন হয় তাহলে আপনাকে র দিতে হবে। র বুঝেন, মানে এই স্টেরয়েড দিতে হবে, র জিনিস দিতে হবে। ওই যে কি কিছু বেরোচ্ছে নতুন নতুন, ওগুলো কোনো লাভ নেই। আর ওগুলোর ডোজও অনেক হয়, 8-10টা ট্যাবলেট একসাথে খাওয়াইতে হবে, তো খেয়েই তো রোগীর পেট ভরে যাবে। হ্যাঁ, সো ওইসব চিন্তা বাদ দেন, কোনো অসুবিধা হয় না যদি মানে একটা ডোজে বা 3-4টা ডোজে কিছুই হয় না। আমার কথা বুঝছেন? আর যদি ফুলেও যায় তাহলে ফোলা কমাবেন পরবর্তীতে, কারণ আগে লাইফ সেভিং। হ্যাঁ, যদি মনে করেন রুগীটা কমপ্লিকেটেড হয় ধরেন, সেক্ষেত্রে আপনি আগে তার লাইফ সেভিং করে ওই রুগীতে আপনি রেফার করে দিবেন। ওইটা কিন্তু আর আপনার ওই যে ক্লিন কাট অ্যাজমার ম্যানেজমেন্টের ভিতর যায় না। এটা হচ্ছে যে আমরা যে কোনো কোমরবিড যদি কন্ডিশন থাকে, আমি আগে বলছি রেফারের ক্রাইটেরিয়াগুলো বলছি। যেমন ওদিন এক ভাই আমাকে ফোন দিছে, তো ওনাকে আমি বললাম যে আপনার এই রুগীটা কোনো রেসপিরেটরি স্পেশালিস্টের কাছে পাঠায় দেন, কারণ সে আইসিএস ব্যবহার করতেছে, যদিও তার আইসিএস ব্যবহারে কিছু সমস্যা আছে, তো সে করার পরেও 1 মাসের ভিতর না 2 মাসের ভিতর কোনো ইমপ্রুভমেন্ট নয়। তো এটা অ্যাজমা রোগী, তো আমরা প্রথমে বলছি না অ্যাজমার হাই প্রবাবিলিটিগুলো থাকতে হবে, তারপরে যে নিজের ফ্যামিলি হিস্ট্রি থাকতে হবে, পার্সোনাল হিস্ট্রি থাকতে হবে, অ্যাটোপি অ্যালার্জি, পার্সোনাল হিস্ট্রি অফ অ্যাটোপি অ্যালার্জি, ফ্যামিলি হিস্ট্রি অফ অ্যাজমা অ্যাটোপি, আর যে ক্লাসিক্যাল সিমটম আছে রেসপন্স টু ট্রিটমেন্ট, আর হচ্ছে লাংসে যে হুইস্টুইজ আছে কিনা। তাহলে এই যে রেসপন্স টু থেরাপি না করলেই ওই যে লো হাই প্রবাবিলিটি আর থাকে না। আপনি একটা অ্যাজমা রোগীকে অ্যাজমা সুন্দর চিকিৎসা দিয়েছেন, কাজ হচ্ছে না, তার মানে ওইটা অ্যাজমা। সো ইউ শুড থিঙ্ক আদারওয়াইজ, ওইটা হয়তো অন্য কোনো রোগ, এটা হইতে পারে সিওপিডি হইতে পারে, সেটা নির্ভর করবে কোন ধরনের রোগী কীরকম সেটার উপর। হ্যাঁ, সিওপিডিও না, সিওপিডি রেসপন্স করে। মুশকিল হচ্ছে কি জানেন, সিওপিডির ক্ষেত্রে যখন কথাটা আসছে বলেই ফেলি, কথাটা হচ্ছে সিওপিডিতে কিন্তু আইসিএস এখন শুধুমাত্র একটা জায়গায় ব্যবহার। আপনার ABCD মনে আছে? ABCD না, ওইটা না, সিওপিডির ক্লাসিফিকেশন। সিওপিডি দেখবেন যে গ্রেড 1, 2, 3, 4, আবার আছে ABCD, দুটো আছে। হ্যাঁ আছে। এখন যেটা করছে দুটো আলাদা করে ফেলছে, গ্রেডিংটা করা হচ্ছে এফিভিয়নের উপরে গ্রেডিং করা হচ্ছে। হ্যাঁ, আর ABCD আছে A আর হচ্ছে C, এটা হলো যাদের সিমটম ডমিনেন্ট, এদের বেশি সিমটম, আর B আর D হচ্ছে এদের বেশি এক্সাজারবেশন হচ্ছে। শুধুমাত্র D তে এটা দেওয়া আছে, আর কোনোটাই নেই। এখন এটা শুধু D তে চলে গেছে, বুঝতে পারছেন? তার মানে আইসিএস আমরা এখন আমার অনেক রোগীর যারা মানে সিওপিডি, ওদের আগে থেকে আইসিএস আমি হয়তো দিছিলাম বা আগে থেকে পেয়েছিল, অনেকের আইসিএস আমি বন্ধ করে দিয়েছি, ভালো আছে তারা। এবং রাশেদুল হাসান স্যার মনে আছে পিএল ওই সেমিনারেও বলছিল যে স্যার নিজেও এরকম ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিছে, যে তার যে সঙ্গে যে আছে ওকে বলে দিছে যে আমি যদি দেইও তাকেও তোমরা বন্ধ করে দেবো আইসিএস ইনহেল কর্টিকোস্টেরয়েড। কারণ হচ্ছে ওদের যাদের বিশেষ করে বারবার মানে ইয়া থাকে, ওদের নিউমোনিয়া হয়ে যায়, ইনফেকশন হয়ে যায়,
এবং এইটাকে এই ইনহেল কর্টিকোস্টেরয়েডটাকে আরো এটা কি করে, ওরা তো ওই যে মানে স্টেরয়েড তো মানে ওদের খাবার, ব্যাকটেরিয়াটা একটা, আপনি যদি স্ক্যাবিজের মধ্যে স্টেরয়েড লাগান কি হবে, বেড়ে যাবে না? মানে ওই জীবাণুগুলো আরো আনন্দে ফুর্তিতে ওরা আরো ওই যে এরকম গিটার টিটার বাজাবে, মজা করবে, ওরা খুব হ্যাপি হয়ে যায়, পাইছি আমাদেরকে আরো মানে পাওয়ারফুল করে দিচ্ছে। হ্যাঁ, সো ইয়ার মানে ওই ওকে জাস্ট পাওয়ারফুল হওয়ার জন্য সাহায্য করে, আর কিছু না। এই কারণে সিওপিডির ক্ষেত্রে এখন আইসিএসটা অনেক অনেক বরং সিওপিডির যেমন এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক লাগে, অ্যাজমাতে অ্যান্টিবায়োটিক লাগে, আর সিওপিডির মেইন স্ট্রিম ট্রিটমেন্ট হচ্ছে ব্রঙ্কোডাইলেটর ব্রঙ্কোডাইলেটর ব্রঙ্কোডাইলেটর, আর অ্যাজমার মেইন স্ট্রিম চিকিৎসা হচ্ছে আইসিএস আইসিএস অ্যান্ড আইসিএস। বুঝতে পারছেন? তাহলে এই জন্য এটা হচ্ছে বেসিক কিছু ডিফারেন্স আছে, যে এটা স্টেরয়েড আর ওটা হচ্ছে আমাদের। তাহলে ডাই পাউডার সম্পর্কে এটা সম্পর্কে আর কোনো প্রশ্ন থাকলে করতে পারে, যদি আমি কোনো কিছু মিস করে থাকি আপনাদের প্রশ্নের ভিতরে এটা বেড়ে আসবে, আর যদি মানে ভাইবাতে হয়তো আমি এখন মনে নেই তখন ধরতে পারি, সো এখন আপনারা প্রশ্ন আমাকে করেন। ডিপিআই প্রত্যেকবার ইউজ করার পরে কি আমাদের রেঞ্জিং করতে হবে? সেটা খুব ভালো প্রশ্ন। আসলে রেঞ্জিং এর ব্যাপারে আপনাকে বলি যে শুধুমাত্র কর্টিকোস্টেরয়েড যেটা আপনি ব্যবহার করবেন সেটাই আপনি কুলি করে গড়গড় করে মুখ পরিষ্কার করতে হবে, এবং ডিপিআই এর ক্ষেত্রে কিন্তু এটা বেশি ভালো করে করতে হবে। কারণ হচ্ছে ডিপিআই আপনার মাউথের ওই যে আমি দেখালাম না ডিপোজিশন কোথায় বেশি হয়, মাউথের ডিপোজিশন। এটার এই যে একটা মানে সবকিছুরই ভালো খারাপ দুটোই আছে। যেমন ডিপিআই কিন্তু আর স্পেসার দিয়ে দেওয়ার সুযোগ নেই, ডিপিআই আপনি স্পেসার দিয়ে নিতে পারেন না। সো এখানে যেমন আমি যদি ডিপিআই জিজ্ঞেস করি যে ডিপিআই যে কর্টিকোস্টেরয়েড আছে সেটা একমাত্র কুলি এবং পরবর্তীতে গড়গড়া আর গড়গড়া, এছাড়া আর অন্য কিছু নেই। তাহলে এটা একটা ভালো প্রশ্ন ছিল। এরকম আপনারা মানে আমাদের সবচেয়ে ভালো হচ্ছে এমডিএ উইথ স্পেসার, বাট যেহেতু এটার পোর্টেবিলিটি সবচেয়ে ভালো জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে এমডিএ উইথ স্পেসার, অবশ্যই উইথ স্পেসার। কারণ এবং আপনাদেরকে আমি বলি, দেখেন আপনারা গত পরীক্ষায় কয়েকজন একটু খারাপ করছে, তা আশা করি ওরা মানে ইয়ে করবে, কিন্তু আপনারা এত চেষ্টা করার পরও দেখেন ইনহেলার আপনারা নিজেরাই ব্যবহার করতে ডিফিকাল্ট ফেস করতে, এটা তো আর স্বীকার করতে লজ্জা নেই, নাকি? লজ্জা নেই তো স্বীকার করতে। তো রুগীরা কিভাবে পাবে? এই জন্য রুগীদেরকে নেভার প্রেসক্রাইব অনলি এমডিআই, এটা মানে আমরা করি না, স্যারও বলে দিচ্ছে যে অবশ্যই এটা এই জন্য আপনাদেরকে আমরা বেশি এটার প্রতি ইন্টারেস্ট, এমডিআই তে স্পেশাল। এবং নেবুলাইজার বাদ এটা হচ্ছে নেবুলাইজার আউট, দিস ইজ ইন। হ্যাঁ, বুঝতে পারছেন? আর নেবুলাইজারের উপর আমার একটা ভিডিও করা আছে ইউটিউব চ্যানেলে, সবাই সাবস্ক্রাইব করছেন, যারা করেন নাই করে নেবেন, আর শেয়ার করে দিন আরও যারা বন্ধু বান্ধব কাজে লাগবে না। আমরা তো এখানে কোনো আজারে কোনো কথা নেই, একবারে খুব ডেফিনিটিভ ইনফরমেটিভ কথা আছে, অনেক কষ্ট করে কাজগুলো করতেছি যাতে 10টা লোকের কাজে লাগে। হ্যাঁ, এটা আমার কোনো খ্যাতির বিষয় না, এটা হচ্ছে যে এটা যারা জানবে ওদের জন্য ভালো। এইখানে যে আলোচনাটা আর এত ইনডেপথ কেউ বলছে না, আপনি তো কোথাও পাননি এরকম ইনডেপথ কেউ আলোচনা করছে না। সো এই জন্য আমরা চেষ্টা করবো, তো ওইখানে দেখবেন নেবুলাইজারের একদম সবগুলা আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ওখানে যতগুলো নেবুলাইজারের যে ডিমেরিটস আছে বলছি, আর স্পেসার সম্পর্কে গত ক্লাসে আপনাদের খুব ভালো আলোচনা হয়েছে, আজকে দুটো মিলাইলে এটা কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, স্পেসার সম্পর্কে নেই। তাহলে ড্রাই পাউডার ইনহেলারের এই বিষয়টা, তাহলে ড্রাই পাউডার হচ্ছে খুব জোরে টানতে হয়, এমডিআই আসতে টানতে হয়, এই দুইটা বিষয়ে কোনো ইয়ে নেই। আর কোনো প্রশ্ন থাকলে আমাকে বলুন, নাহলে আমি সামনে আগাবো। আমরা এই যে ডেক্সিলার বা অ্যারোলাইজার যেটা, ইয়েস, ওটাতে তো আমরা ম্যাক্সিমাম সালবিটামল দেখি, মানে Yes. যে স্টুডেন্টরা খুব কম দেখেছি বা দেখিনি অ্যাকচুয়ালি আমি। হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি একদম যদি আমি এমডিএ বাদ দিয়ে যদি বলি এটা ব্যবহার করার জন্য এটা এক্সেলেন্ট, ও একটা দারুণ মানে ইস্যু মানে অ্যারাইজ করছে। দিস ইজ ভেরি ডিফিকাল্ট টু আনসার। হ্যাঁ, কিন্তু আমি জানি এটার উত্তর। সেটা হচ্ছে কি যে শুধু স্টেরয়েড ওরা কেন আনে নাই, আমি ওদিন প্রশ্ন করছি যে ভাই আপনারা কেন স্টেরয়েড আনবেন, আমি জানি না এটা কেন। তো আমি একটা প্রস্তাব দিয়েছি, আমি বললাম ইফ ইজ পসিবল, হ্যাঁ এটা আনা উচিত, অ্যাভেলেবেল করা উচিত। এটা যেটা পাওয়া যায় কম্বিনেশনটা পাওয়া যায় স্টেরয়েডের সঙ্গে, যেটা লাভার কম্বিনেশনটা আছে। তা আমরা যেটা করি স্মার্ট থেরাপি একটা আছে, এটা হচ্ছে কি যেমন সিম্বিয়ন, হ্যাঁ সালমেটরল আর কি ফ্রুটিক অ্যাসিড, হ্যাঁ কি হ্যাঁ বুডিসোনাইড, সালমেটরল আর হচ্ছে বুডিসোনাইড, এক্সিলেন্ট, গুড। তাহলে এটা হচ্ছে সালমেটরল আর কি বুডিসোনাইড। আর ফরমেটরলের সাথে কি থাকে? ফরমেটরল এই যে এখানে আছে তো, আপনি দেখেন না, এই যে এখানে লেখা আছে দেখেন, এই যে ফ্রুটিক অ্যাসিড থাকে ফরমেটরলের সাথে, এটা দেখে দেখে বলেন, সমস্যা নেই। ফ্রুটিক অ্যাসিডের সঙ্গে থাকে কি ফরমেটরল, আর সালমেটরলের সঙ্গে কি থাকে? হ্যাঁ বুডিসোনাইড। তাহলে এখন দেখেন মূল প্লেটা কোথায়? এই দেখছেন, ভালো কোশ্চেন করলে কত ইনফরমেশন পাওয়া যায়। এখন মূল প্লেটা কোথায়? সিম্বিয়নে থাকতে হচ্ছে ফরমেটরল, আর বেক্সিটল এফে থাকতেছে হচ্ছে কি
সালমেটেরল মেইন প্লেটা হচ্ছে এই সালমেটেরল আর ফরমেটেরলের ভিতরে। কি বলেন তো? এক্সেলেন্ট, মানে দুটোই লং অ্যাক্টিং ব্রঙ্কোডাইলেটর, কিন্তু ফরমেটেরলটা খুব দ্রুত অনসেট অফ অ্যাকশন, যার কারণে কি হচ্ছে সে সঙ্গে সঙ্গে কাজ শুরু করে অ্যাজ আর্লি অ্যাজ সাবা, শর্ট অ্যাক্টিং বিটা টু অ্যাগনিস্টের মতোই সে কাজ করে। সে যদিও লাভা কিন্তু কাজ শুরু করে সাবার মতো, তার মানে তার ভিতর দুটো ইয়ে আছে, সে সাবার মতো অ্যাকশন আর লাভার মতো লং লাস্টিং। ডাক্তারে যাও সে হচ্ছে সাংবাদিক। তো তার মানে সে হচ্ছে খুব দ্রুত কাজ শুরু করে অ্যাজ লাইক অ্যাজ সাবা, বাট সে অনেকক্ষণ ধরে কাজ করে অ্যাজ লাইক অ্যাজ লাভা, তার মানে সে স্মার্ট। এখন আমাদের অলরাউন্ডার যেমন দরকার ক্রিকেটার, হ্যাঁ যেমন সাকিবকে দরকার, কেন? সে অলরাউন্ডার, এজন্য তারে বাদ দেওয়া খুব কঠিন। হ্যাঁ, কারণ হয় সে ব্যাটিং ভালো না করলে বোলিংয়ে দেখা দিবে, বোলিং না করলে ব্যাটিংয়ে দেখা দিবে, একটা কিছু নাহলে ফিল্ডিংয়ে দেখাবে, কিছু একটা করবে। ফিল্ডিং সে খুব ভালো করে। এখন মোটামুটি এই যে জিনিসগুলা, তো এইটা হচ্ছে যে এই জন্য বলতেছে এটা স্মার্ট থেরাপি, বুঝতে পারছেন? তো এখন এই কারণে আমরা অনেক রুগীকে, যেমন আমাদের কাছে আসে একটু অল্প অল্প সিমটম আছে, বেশি নাই, অত মোটামুটি কন্ট্রোলে আছে, সামান্য একটু সমস্যা, ওদেরকে আমরা একেবারে ডাইরেক্ট শুধু একটা ওষুধ দিই, সেটা হচ্ছে সিম্বিয়ন। হ্যাঁ, তাতে করে হয় কি, ওই যে তার ওই যে আলাদা আর একটা সাবাব দিই না, মানে অ্যাজমাসল বা উইন্ডেল এগুলো দেওয়া লাগে, দেই না, তাহলে ওইটাতেই তার দুটো কাজ হচ্ছে এবং আর কোনো ওষুধ লাগতেছে, বুঝতে পারছেন? তাহলে সে এই যে স্টেপ 3-তে যদিও আছে, কিন্তু দেখা গেল স্টেপ 3-তে থাকলেও সে, আর এটা তার জন্য খুব সুবিধা হয় যে 2 বেলা 2টো ক্যাপসুল নিলাম, এবং যখন 3 মাস পরে ভালো কন্ট্রোলে থাকে শুধু রাতে একবার বলি যে রাতে একটা নেন, এরপরে কিছুদিন পরে যখন আরো ভালো থাকে তখন হয়তো বলি যে ঠিক আছে, এবার যখন আপনি ভালো আছেন দেখেন, অবজার্ভ করেন, যদি সব কিছু তাকে শিখিয়ে দেওয়া যায় তখন সে আবার স্টেপ 1-এ চলে আসে। তো এই জন্য অ্যাজমা চিকিৎসা যদি কেউ লেখে যে অ্যাজমা সহ চলবে, তাহলে খুব মাইন্ড করে স্যার, এটা কখনোই লেখা যাবে না। কিন্তু আপনারা প্রায় মনে হয় এরকম প্রেসক্রিপশন পান যে অ্যাজমা সহ চলবে, ভেক্সিডালেক চলবে, না না কারো নাম প্লিজ, না না প্লিজ, না নাম দিচ্ছি না আমি, ফার্মেসিতে করে, ঠিক আছে, আপনার ডাক্তারের প্রেসক্রিপশনে লেখা থাকে, প্রচুর আছে, কিন্তু নাম মেনশন করবেন না, তবে আশা করি সামনে থাকবে। কিন্তু অ্যাজমা চিকিৎসাটা তো এরকম না, অ্যাজমা চিকিৎসাটা হচ্ছে স্টেপ আপ হবে, স্টেপ ডাউন হবে, একই স্টেপে থাকবে। হ্যাঁ, তারপর সিভিরিটি অনুযায়ী আপনি অ্যাডজাস্ট করতে হবে। এটা তো এমন না যে সারা জীবন চলবে, সারা জীবন যখন চলবে তখনই রোগীর মাথার মধ্যে মা ইনহেলার আর কত বছর নিব, ইনহেলার কতদিন ব্যবহার করবো, ইনহেলার দিয়ে আর কত ইয়ে করতো, রোগীর ভিতরে একটা প্যানিক কাজ করে। এবং অনেক সময় এক রোগী এসে আপনাকে বলছে স্যার এটা কি সারা জীবন নিতে হবে? হ্যাঁ, এটা কি আমার মানে আবার কিছু প্রশ্ন আছে, আমার বাচ্চা কি ইনহেলার নিয়েই বড় হবে, ও কি বড় হলে এটা ভালো হবে না? তো এইগুলো নিয়ে আমরা এখন সামনে যাবো। হ্যাঁ, আপনি বলেন প্রশ্নটা কি? এটা এই যে এটা একদম খুব অ্যাভেলেবেল, এটা বিভিন্ন কোম্পানির অ্যাভেলেবেল আছে। হ্যাঁ, তবে ডিভাইসের ভিতরে এই ডিভাইসটা সবচেয়ে ভালো, এইটা সবচেয়ে ভালো। এবং এটা আসলে আমরা অনেকগুলো দেখছি যে এটা যেমন একটা আছে যে একটু মানে লম্বা কম, সেটা ভালো না, তো এইটা ভালো। এবং এটা হচ্ছে সব দিক বিবেচনা এটা খুব ভালো, আর এটার রেজিস্ট্যান্সও কম, প্রায় 40 লিটারে আমার হয়ে যায়। হ্যাঁ, বেশি জোরে টানতে হয় না। হ্যাঁ, তো এটা অনেক দিক থেকে ভালো। সিম্বিয়নের কি ইনহেলার পাওয়া যায়? সিম্বিয়ন ইনহেলার পাওয়া যায়, সিম্বিয়ন এই যে ক্যাপসুল পাওয়া যায়, তারপরে এই যে বেক্সিটল ক্যাপসুল পাওয়া যায়, বেক্সিটল ইনহেলার পাওয়া যায়। হ্যাঁ, সবই পাওয়া যায়। এখন শুধু পাওয়া যাচ্ছে না, ওই যে ভাইয়া যেটা বললো যে শুধু স্টেরয়েড, শুধু আলাদা স্টেরয়েড, যেমন কারণ কি এটার একটা কারণ হতে পারে যে ওইটা দামও তো বেশি না, মাত্র 200 না কত টাকা, ওই যে ডিকোমেট, আর 50-র দাম আরো কম। তো এই যে অল্প দামে পাওয়া যাচ্ছে, আর ওটার ডেলিভারিটা ভালো হয় আইসিস। আর ওইটার হচ্ছে যে আপনার ওই যে ওই যেমন শুধু দিলে ওই যে মুখকুলি করার যে বিষয়, যে ডাইপোর্টারের যে সমস্যাটা, যেটা স্পেশালি ব্যবহার করলে আবার ওই সমস্যাটা নাই, মানে ওরাল ক্যানিজেসের সম্ভাবনাটা কম থাকে। আর হয়তো বাণিজ্যিক কিছু বিষয় থাকতে পারে। হ্যাঁ, যে এটা থেরাপিটা কি আমরা শুধু স্টেপ 3 তে ইউজ করব নাকি স্টেপ থেরাপি স্টেপ 3 তে না, স্টেপ 3 তে না, স্টেপ 3টা কি, স্টেপ 2টা কি? স্টেপ 2টা হচ্ছে অনলি আইসিএস, অনলি আইসিএস। যখন আইসিএস এর সঙ্গে কিছু দিলেন সেটা স্টেপ 3 তে তো চলে গেছে, আর আপনি ইউজ কিভাবে করবেন এটা দেওয়া মানে তো স্টেপ 3 তে আপনি চলে গেছেন, বুঝতে পারছেন? আর সাথে যে মন্টিলুলাস থেকে তো আরো চলে গেছে। সো স্টেপ 3টা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। স্টেপ কেয়ার তো হয়ে গেছে না আপনাদের, সো আর একটু মাথায় ঢুকাবেন। হ্যাঁ, আর আমি আগামী ক্লাসে যদি সুযোগ পাই স্টেপ নিয়ে কথা বলবো। আর এই বিষয়ে আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, প্লিজ। হ্যাঁ, হ্যাঁ, এটা হচ্ছে কি, যদি
না, এখানে আমরা রিনাউনের বিষয় না, বিষয়টা হচ্ছে মানে প্র্যাকটিস করতে আমার কথা শুনেন, আমার কথা শুনেন। এখানে আপনার গাইডলাইনে আমরা কথা বলবো, আমরা গাইডলাইনের বাইরে কথা বলি না। আমার গাইডলাইনে বলতেছে যে এটা এসওএস, আপনার শুধু প্রয়োজন হলে ব্যবহার, এরপর আপনি সিদ্ধান্ত নেন কে কি করতেছে, আমাদের বিষয় না। আমার কথা হচ্ছে যেমন আমরাও অনেক সময় করি যে যখন এমার্জেন্সিতে রুগী আসে প্রথম 6-7 দিন আমরা বলি 2 চাপ করে 3 বার 4 বার এটা লিখে দিই, তারপরে 7 দিন পরে আসতে বলি, ওইটা থাকে 7-8 দিনের জন্য বা 10 দিন লিখে দিই। তো কারণ কি, এটা হচ্ছে যে অনেক সময় রুগীরা ওই এসওএসটা নিজেরা বোঝে না। সো আমরা বলি ঠিক আছে, আর অনেক সময় দেখা গেল সিমটম আসলে খারাপ মনে করে বা দৌড়ায় চলে আসবে, তো সিমটমটাকে কমায় রাখা 4-5 দিনের জন্য। এরপর যখন স্টেরয়েডটা তার কাজ শেষ করে ফেলে এবং আইসিএসটা যখন তার কাজ শুরু করে দেয় তখনই সে কন্ট্রোল হয়, তখন আমার কাছে আসলে আমি টোটালি স্টপ করে দিই। কোনটা, ওই যে ওইটা স্টপ মানে কি, এসওএস করে দিই যে আপনার প্রয়োজন হলে প্রয়োজন হলে। সো এটা কে কি করলো আমাদের বিষয় না, কিন্তু আমাদের বিষয় হচ্ছে আমরা এটা এসওএস রাখবো। তবে হ্যাঁ, পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। তো এরকম অনেক সময় আছে না, যেমন একটা রুগী জ্বর নিয়ে আসছে, তো আমরা 4 বেলায় প্যারাসিটামল দিচ্ছি। কেন দিচ্ছি? কারণ হচ্ছে যে প্যারাসিটামলের নিয়ম কি ছিল, জ্বর আসলে দিবেন, কিন্তু কেন দিচ্ছি, যে ওর সিমটমটা আমরা চাচ্ছি না। কারণ সিমটম আসলে আপনাকে জ্বালাবে, ডাক্তার সাহেব জ্বর কমে না, কি করেন, চিকিৎসা করেন, হ্যাঁ তাড়াতাড়ি জ্বর কমান বা গা ব্যথা কমতেছে না, তা আপনি 4 বেলা দিয়ে দেন প্যারাসিটামল, রুগী মোটামুটি। এতে সমস্যা কি হয়, এই যে সরকারি হাসপাতাল আর বেসরকারি হাসপাতালের চিকিৎসার পার্থক্য, যে আমরা যখন চিটাগাং মেডিকেলে কাজ করতাম আমরা তো এসওএস দিতাম, হ্যাঁ, কারণ আমরা বুঝতে চাইতাম জ্বরের প্যাটার্নটা কি, জ্বরটা কখন আসতেছে, কতটুকু আসতেছে, হ্যাঁ আমরা গ্রাফটা করতে যেতাম। কিন্তু আপনি প্রাইভেটে চিকিৎসা করতে গেলে ওই গ্রাফ করতে গেলে তো ভাই আপনার রুগীও ভেঙে যাবে, আপনারও মানে বলে কি চিকিৎসা করেন কোনো, আমার রুগী ওখানে সিমটোমেটিক চিকিৎসা বেশি হয় প্রাইভেটে, কিছু করার নাই। তখন আমরা কি করবো ভাই, আমরা তো চাই সঠিকটা করতে, কিন্তু অনেক সময় সঠিকটা করা যায় না। আপনি যদি একটা রুগীকে সিপিআর দিতে যায়, যদি রুগীটা তখন মারা যায়, তখন আপনারও তো মানে সিপিআর দিয়ে দিবে, হ্যাঁ। সো এটা বুঝতে হবে, সিচুয়েশন ডিমান্ড। এই ব্যাপারে আর কোনো প্রশ্ন? আশা করি উত্তরটা পাইছেন। আর কোনো? হ্যাঁ প্লিজ। নেক্সট ক্লাসে আমরা এসি টেকনিক আলোচনা করা যায় কিনা? ওইটা কোনো প্রশ্ন না, এটা তো আমি পরে আসতেছি। এখন কোনো প্রশ্ন আছে কিনা এই ডিপিআর ভিতরে আছে? ওকে, তাহলে এটা এখন আমরা আপাতত শেষ করতে পারি। থ্যাংক ইউ।